গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প পঞ্জর। অতি সাধারণভাবে সমস্ত ধনী লোকের ওপরে চটা ছিল। এটা ওর সাম্যবাদীদের বক্তৃতা শোনার ফল নয়, নিজের স্বভাবজাত বিদ্বেষ। বোধহয় ছেলেবেলায় ও নিজে ধনী হবার যে স্বপ্ন দেখেছিল, ভবিষ্যতের যে ছবি মনে মনে এঁকেছিল, তার শোচনীয় ব্যর্থতাই এই মনোভাবের জন্য দায়ী। ছেলেবেলায় ও লেখাপড়া শেখেনি, কিন্তু সেটাকেই ও নিজের দুর্দশার কারণ বলে মেনে নিতে চায় না কিছুতে। লেখাপড়া তো বেশিরভাগ মারোয়ারির ছেলেই শেখে না, তার জন্যে তাদের বড় ব্যবসায়ী হওয়া আটকায় কি? তার নিজের দেশেও তো দেখেছে, একেবারে অক্ষর পরিচয়হীন সাহারা টাকার স্তূপের উপর বসে আছে। তবে সে কেন ট্রামের কন্ডাক্টর হয়ে জীবন অতিবাহিত করবে? সে যে ব্যবসায়ী হতে পারেনি, সেটাকে তার নিজের অক্ষমতা বলে মনে করে না, ধনী লোকদের ষড়যন্ত্রের ফল বলে মনে করে। ঠিক স্পষ্টত কারো বিরুদ্ধে অভিযোগ করার ওর কিছু নেই, তবে একটা আবছা ধারণা ওর মনে আছে যে মূলধন ও ব্যবসা করার সুযোগ আর কারোর দেওয়া উচিত ছিল ওকে। দোষ যারই হোক, সুযোগ সুবিধা ওর মেলেনি, এইটাই সত্য কথা। তাই লক্ষ্যপতি হয়ে মোটরেও এরোপ্লেনে চড়ে ঘুরে বেড়ানো ওর সম্ভব হয়নি, এমনকি একটা ভালো অফিসে চাকরি পর্যন্ত জোগাড় করতে পারেনি। লেখাপড়া সে কম শিখেছে বটে, তবু ফার্স্ট ক্লাস পর্যন্ত তো পৌঁছেছিল। আরও কম লেখাপড়ায় বহু লোক অফিসে চাকরি করছে, বড়বাবু পর্যন্ত হয়েছে। তার পরিচিতই কত লোক এমন আছে, অথচ সে এই মাইনেতেই একটা ভালো কাজ কি সে পেতে পারে না? চেষ্টা সে কম করেনি, ঘুরেছেও বিস্তর, কিন্তু শুধু মুরব্বির অভাবে কোথাও কিছু পায়নি। আজ সে ট্রামের কন্ডাক্টর। এই চাকরি নেওয়ার মধ্যেই তার অবস্থাপন্ন লোকদের বিরুদ্ধে যেন একটা মস্ত বড় অভিমান ছিল, যদিও সে অভিমানের মূল্য সে কোথাও পায়নি। অতীশ নামক একটি দরিদ্র ভদ্র সন্তানের জীবনে কি সূক্ষ্ম আশাভঙ্গ ঘটল, তা নিয়ে কেউ মাথা ঘামায়নি, কিন্তু প্রতিক্রিয়াটা ওর ওপর হয়েছিল খুব জোর। এই কাজটাকে যেদিন সে পুরোপুরি মেনে নিল, সেদিন থেকে সে যেন বড় লোকদের, পুঁজিবাদীদের, ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করল। এখন শ্রমিকদের সমস্ত সভায় অতীশ গরম গরম বক্তৃতা দেয়। ট্রাম শ্রমিকদের মধ্যে তো সে রীতিমতো পাণ্ডাই হয়ে উঠেছে। উপরওয়ালাদের গালাগাল তো দেয়ই, তার সহকর্মীদেরও রেহাই দেয় না। তারা বিনা প্রতিবাদে নাকি উপরওয়ালাদের জুলুম মেনে নেয়, আর তার ফলেই তাদের এই দুর্দশা। এখন আর ধনী হওয়ার স্বপ্ন সে দেখে না, এখন তার শুধু আশা সেই সব শ্রমিকদের নেতা হবে। তার মুখের কথায় বড় বড় ধর্মঘট শুরু হবে, আবার ভাঙবে। সবাই তাকে সমীহ করে চলবে, সরকার করবে ভয়। দুনিয়ার আর 5টা দেশের মতো শ্রমিকদের জন্য সমস্ত সুখ সুবিধা সে আদায় করে নেবে। কিন্তু এই সমস্তর মধ্যেও কোথায় ওর একটা বিলাসী মন ছিল। মধ্যে মধ্যে একটু নির্জনে থাকতে ওর ভালো লাগে, আর ভালো লাগে খবরের কাগজ পড়তে। সেজন্য ও আর 5 জন কন্ট্রাক্টরের সঙ্গে মিলে একটা পাকা ঘরে না থেকে 6 টাকা দিয়ে একটা খোলার ঘর ভাড়া করে থাকে, আর সময় পেলেই লাইব্রেরি থেকে খবরের কাগজ পড়ে আসে। মেস করে থাকে না বলে খাওয়ার অসুবিধে হয়, খুচরো হোটেলে ডাল ভাত কিনে খায়, তাতে পয়সা বেশি লাগে, খাওয়াও ভালো হয় না। তবু এই নিজস্ব ঘরের বিলাসও ত্যাগ করতে পারে না। মাইনে সামান্যই, তার সঙ্গে ওভারটাইম প্রভৃতি মিলিয়ে যা পায়, তাতে এখানের খরচা চালিয়ে কোনো মতেই 10 টাকার বেশি দেশে পাঠাতে পারে না। ঢাকা জেলার এক গ্রামে ওদের বাড়ি, সেখানে বাপ মা আছেন, স্ত্রী পুত্রও আছে। বয়স ওর বেশি নয়, বোধহয় 26-27 হবে, কিন্তু অল্প বয়সে বিয়ে করেছিল বলে ইতিমধ্যে 2টি ছেলে মেয়ে হয়ে গেছে। টাকার দরকার তাতে সন্দেহ নেই,
তবু সেটা উপার্জনের আর কোনো চেষ্টাই তার দ্বারা সম্ভব হয়নি। কোনো উপায় সে খুঁজে পায়নি। যে উদ্যমহীনতা ওকে ব্যবসায়ী হতে দেয়নি, 25 টাকা মাইনেই ট্রাম কন্ডাক্টর করে রেখেছে, সেই অক্ষমতাই ওর সামনে উন্নতির সব পথ আড়াল করে দাঁড়িয়ে আছে চিরকাল। সবচেয়ে মজার কথা এই যে এখানে চাকরি নিয়ে ও নিজের যে জন্মগত ভদ্র সংস্কারকে একেবারে বিদায় দিয়েছে বলে মনে করে, তার সেই সংস্কারই যে ওকে আর কোনো কন্ডাক্টরের মতো টিকিট না দিয়ে ভাড়ার পয়সাটা নিজস্ব পকেটে তুলতে বাধা দেয়, সেটা বুঝতে পারে না। একটু চেষ্টা করলেই এ থেকে দৈনিক 8-10 আনা পয়সা স্বচ্ছন্দে কামানো যায়। এমনকি সে কৌশলটা ইচ্ছে করলে ও অন্য লোককে শিখিয়ে পর্যন্ত দিতে পারে। তবু নিজে কিছুতেই সেটা করতে পারে না, কোথায় যেন বাঁধে। বড়লোকদের উপর অতীশের রাগটা আরও বেড়েছে ওর এই নতুন ঘরে এসে। তার খোলার চালের ঘরের ঠিক গাঁ ঘেঁষেই দাঁড়িয়ে আছে সরকারি উকিল অরবিন্দ সরকারের বিরাট 4 তলা বাড়ি। তা থাক, তারা যদি একটু ভদ্র হতো কিংবা একটুখানিও সহানুভূতি সম্পন্ন হতো, তাহলে ওর অনুযোগ করার কিছু থাকতো না। কিন্তু তারা যে ওদের, অর্থাৎ যারা তাদের প্রাসাদের পাশেই প্রাসাদের কলঙ্ক স্বরূপ খোলার ঘরে বাস করছে, তাদের মোটে মানুষের হিসেবেই ধরে না। সেইখানে যত আপত্তি ওর। মানুষ তো নয়ই, কুকুর বেড়ালেরও অধম ভাবে বোধ হয়। ওদিকে অন্য পাকা বাড়ির ঢের আছে। বাড়ির জঞ্জালগুলো সেদিকে ফেলতে বোধ হয় সাহসে কুলোয় না। যত আবর্জনা সব ফেলে অতীশের ঘরের সামনে, ও সে অর্ধবর্গ হাত পরিমাণ জানলার ঠিক নিচেই। একে তো ওইটুকু জানলা, তাও এই গরমে বেচারার খুলে রাখবার উপায় নেই। খুললেই চিংড়ি মাছের খোলা, ইলিশ মাছের আঁশ, কাঁঠালের ভুতুড়ি প্রভৃতি পচার মিলিত সৌরভ নাকে এসে ওকে পাগল করে দেয়। 2-1 দিন বাড়ি চাকরদের ডেকে বলতে গিয়েছিল, কিন্তু তাদের দাসত্ব গৌরব এত বেশি যে তারা কথার উত্তর পর্যন্ত দেয়নি। বাবুর সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। যখনই দারোয়ানকে বলতে গেছে, তখনই শুনেছে হয় বাবু শুয়ে আছেন, নয়তো তার মাথা ধরেছে, কিংবা মক্কেল নিয়ে ব্যস্ত আছেন। এসব কৈফিয়তগুলো দারোয়ানকে ভেতরে গিয়ে জেনে আসতে হয় না। বোধহয় বেশভূষা দেখলেই সে বুঝতে পারে যে কিরকম লোককে বাবুর সঙ্গে দেখা করতে দেওয়া ঠিক হবে। অতীশেরও ডিউটি ঠিক থাকে না। বাবু যখন আদালতে যান কিংবা সেখান থেকে ফেরেন, তখন গিয়ে ধরবে সে উপায় থাকে না। অগত্যা সে ওদের ক্যাশবাবুকে ধরে তাদের দিয়ে একখানা দরখাস্ত লিখিয়ে পাঠিয়েছিল কর্পোরেশন অফিসে, কিন্তু তাতেও বিশেষ ফল হয়নি। স্যানিটারি ইন্সপেক্টর এসে বাবুর ঘরে বসে 1 কাপ চা খেয়ে গেছেন। তারপর 2 দিন জঞ্জালগুলো মোড়ের ডাস্টবিনের কাছ পর্যন্ত পৌঁছেছিল। তারপরে আবার এসে কায়েমি হয়ে বসেছ জানলার নিচে। উপরন্তু ওর ওপর অত্যাচার উপদ্রব যেন আরও বেড়েছে। অর্ধেক রাত্রে ঠক করে পাঠার হাড় এসে পড়ে ওর চালের ওপর। কোনো দিন কাজ থেকে ফিরে দৌড় খুলে দেখে বাইরে থেকে কে বালতি করে এমন জল ঢেলেছে যে বদ্ধদোরের ফাঁক দিয়ে জল ঢুকে সারা মেঝেতে জমে আছে। বিছানাপত্র সব গেছে ভিজে। ফলে তার পরের দিনই সে 3 টাকা দিয়ে একটা পুরনো তক্তপোষ কিনতে বাধ্য হয়েছে। সামান্য খোলার ঘরের লোক তার মতো একজন উকিলের নামে কর্পোরেশনে নালিশ করবে, এই স্পর্ধা মিস্টার সরকারের কাছে অসহ্য। তিনি অরবিন্দ সরকার, 2 দিন পরে স্যার অরবিন্দ হবারও আশা রাখেন। তার কাছে এ দুঃসাহস ক্ষমার অযোগ্য। ইতিমধ্যে একদিন 4 তলার ছাদের উপরে ঘোলা জলের ট্যাঙ্ক খারাপ হলো। সেখান থেকে সেই জলের ধারা দিন রাত পড়তে শুরু হলো ওরই খোলার চালের ওপর। সে শব্দে রাত্রে ঘুম হয় না, দিনের বেলা ঘরে থাকতে পারে না। বাড়িওয়ালাকে ডেকে বলতে গেল, সে বলল, কি করবে বলো ভাই, ওরা বড় লোক, ওদের সঙ্গে কি আর দাঙ্গা বাঁধাবো? অসহিষ্ণু অতীশ বলে, কিন্তু তাই বলে এই অত্যাচার সহ্য করবে? তোমার খোলার চাল এই জলের তোর কতক্ষণ সইতে পারবে? ও তো ভেঙে গেল বলে,
তখন কি হবে? শুকনো মুখে বাড়িওয়ালা বলে, তাই তো ভাই, কি বলবো বলো দেখি। আচ্ছা দেখি, যাই একবার কর্তার কাছে। অত্যন্ত ভয়ে ভয়ে সে গিয়ে দাঁড়ালো। কর্তা ধমক দিয়ে বলে উঠলেন, তা আমি কি করব? আমি কি নিজে গিয়ে সারাবো? মিস্ত্রিকে খবর দিয়েছি, সে যদি না আসে, পারো সারিয়ে দাও, পয়সা দেব। তবু বাড়িওয়ালা ভয়ে ভয়ে বলে, বাবু, আমার খোলাগুলো জখম হয়ে যাচ্ছে, সেজন্যই বলা। জখম হয়ে যায় দাম দেব, যুদ্ধের বাজার, মিস্ত্রি পাওয়া যায় না তা তো বোঝো। জখম হয়েছিল ঠিকই। যখন মিস্ত্রি এলো সারাতে, তখন ঘরের মধ্যে রীতিমতো জল পড়তে শুরু হয়েছে, কিন্তু তার খেসারত দাবি করার সাহস বাড়িওয়ালার নেই, সারিয়ে দেবারও সঙ্গতি নেই। ফলে বর্ষায় কষ্ট পেতে হয় অতীশকেই। এ ঘর ছাড়তে পারে না, ঘর পাওয়া যায় না বলে। বেশি ভাড়া দেওয়া অসম্ভব। দেশেতে সবাই একবেলা খেয়ে আছে, এ সংবাদ নিত্যই আসছে। ধান যা হয় তাতে 6 মাসের খোরাক চলে, বাকি সব ভরসা ওর ওই 10 টাকার উপর। তা থেকে কমানো যায় না 1 পয়সাও, বরং বাড়ানোই উচিত। আজ 1 বছর বাড়ি যেতে পারিনি, ছুটি পাইনি বলে। ওই খরচটা বাজে খরচা বলে মনে হয়েছে। 1 মাসের বোনাস হাতে পেয়েও যেতে মন ওঠেনি। মনে হয়েছে যে তারা সেখানে খেতে পায় না, পরনে কাপড় নেই, ছেলে মেয়েগুলোর চিকিৎসা পর্যন্ত হচ্ছে না। গাড়ি ভাড়ার টাকাটা তাদের পাঠালে কাজে দেবে। স্ত্রী কান্নাকাটি করে চিঠি দিয়েছিল, ভালো করে বুঝিয়ে উত্তর দিয়ে তাকে ঠান্ডা করেছে। আর কিছু আয় না বাড়লে কিংবা খাওয়া পড়ার খরচা কিছু না কমলে সাহস হয় না 14-15 টাকা খরচ করতে। অথচ উপায়ও কিছু খুঁজে পায় না অতীশ। এমন চাকরি যে অবসর সময় অন্য কোথাও কিছু করবারও উপায় নেই। সময়ের ঠিক নেই, কোনোদিন সকালে, কোনোদিন দুপুরে, কোনোদিন সন্ধ্যায়। বাড়তি উপার্জনের কোথাও কোনো পথ খোলা নেই। চুরি ডাকাতি করলে কিছু হতে পারে, কিন্তু সেই ক্ষমতাও তার নেই। সুতরাং দিন রাত ভাবে নিজের অবস্থার কথা, স্ত্রী পুত্রের কথা, ভবিষ্যতের কথা, আর সমস্ত রাগগুলো গিয়ে পড়ে তাদের উপর, যাদের খাওয়া পড়ার ভাবনা নেই, ইচ্ছে করলেই যারা ট্রেনে চাপতে পারে, বিলাসের উপকরণ যাদের কাছে সহজলভ্য। আর সেই বড় লোকদের একমাত্র প্রতিনিধি হলেন ওর কাছে উকিল অরবিন্দ সরকার। এক এক সময় বর্ষামুখর রাতে বিছানা গুটিয়ে বসে থাকতে থাকতে অন্ধকারে ঘুষি পাকিয়ে নিষ্ফল রোষে সে ফুলতে থাকে। মনে হয় কোনো রকম করে সে যদি ভগবানের রচিত এই অসমান ব্যবস্থা ভাঙতে পারত, তাহলে তারপর মরে গেলেও তার দুঃখ থাকত না। শুধু যদি ওই অরবিন্দ সরকারটাকে কোনো মতে জব্দ করতে পারত, কিংবা অন্য কোনো রকমভাবে শোধ তুলতে পারত। এই যখন ওর অরবিন্দ সরকার সম্বন্ধে মনোভাব, তখন হঠাৎ একদিন মিস্টার সরকারের একমাত্র এবং আদরিণী কন্যার সঙ্গে ওর পরিচয় হয়ে গেল। অতীশ থাকে অনেকটা আপন মনেই, ওর গলির কাউকেই প্রায় ও চেনে না। সরকারদের বাড়ির দিকে তো চাই না ভালো করে, তাই বিপাশাকে দেখতে পেলেও এর আগে লক্ষ্য করেনি। সেদিনও টিকিট দিতে দিতে সে এগিয়ে যাচ্ছিল, তার দিকে ভালো করে চেয়েও দেখত না বোধ হয়, যদি না বিপাশাই বলে উঠত হঠাৎ, ও আপনি ট্রামে কাজ করেন, কি মজা। অবাক হয়ে ফিরে তাকালো অতীশ। বছর 14-15-র একটি মেয়ে, হয়তো আরও ছোটই হবে, পরনে ফ্রক, চুল বব করা, হাতে বই খাতা, বোধহয় স্কুলে যাচ্ছে। সমস্ত ধরনটা মেম সাহেবদের মতো, যা অতীশ দুচক্ষে দেখতে পারে না। সে কড়া কথাই বলে ফেলত হয়তো, কিন্তু বিপাশার মুখের দিকে চেয়ে ওর মনটা নরম হয়ে এলো। সুন্দর নয়, তবে সুশ্রী বলা চলে। উজ্জ্বল দুটি চোখ, মুক্তোর মতো দাঁত। সবচেয়ে যেটা আকর্ষণের সেটা হচ্ছে ওর আশ্চর্য রকমের সরলতা মাখানো মুখভাব এবং সহাস্য দৃষ্টি। তবুও ভ্রুকুটি করেই জবাব দিল, মজাটা কি? এই কেমন ট্রামে ট্রামে ঘুরে বেড়াতে পান যখন তখন,
এই এক রকমের বড় মানসির ন্যাকামি আছে। অতীশের হাড় জ্বালা করে শুনলে। যে পরিশ্রমটা করে ওরা প্রাণের দায়ে, সেটাকে যে এরা খুব সহনীয়, এমনকি কাম্য বলে মনে করে, এটা দেখাতে চায় এরা। সে কঠিন এবং শুষ্ক কণ্ঠে বলল, কাজটা তোমাকে করতে হয় না তাই, নইলে বুঝতে পারতে ব্যাপারটা এমন কিছু মজার নয়, বরং কষ্টকর। আপনার টিকিট? পাশের বেঞ্চিতে হাত বাড়িয়ে দিল অতীশ। ইচ্ছে করে সে মেয়েটিকে তুমি বলল। বয়সে ছোট তাতে তো সন্দেহ নেই, তবে কিসের খাতির অত? এতই উষ্ণতা ওর মনে জমা হয়েছিল যে মেয়েটি ওকে কবে দেখলো, কোথায় দেখলো এর আগে, সেটা খোঁজ করবার কথাও মনে হলো না। মেয়েটি ওর অকারণ রূঢ়তায় একটু ম্লান হয়ে গেছিল। সেও আর আলাপ জমাবার চেষ্টা করল না। পাশের যাত্রীগুলি কৌতূহলী হয়ে তাকাচ্ছে, সেজন্য কতকটা যেন ওর লজ্জা বোধ হচ্ছিল। স্কুলের কাছাকাছি গাড়ি এসে দাঁড়াতেই সে নেমে পড়ল সবার আগে। আসলে কথাটা হচ্ছে এই যে, সে স্কুলের গাড়িতে সে চাপে বাড়ির সামনেই, সেজন্য অতীশের দেখার সুযোগ হয় না বিশেষ। কিন্তু সে গাড়ি করে যেতে যেতে প্রায়ই অতীশকে দেখে যায়। অতীশ যে ওকে চেনে না, সে সম্ভাবনাটা একবারও বিপাশার মাথায় ঢুকিনি। তাহলে সে হয়তো আলাপ করার চেষ্টাই করতো না। অতীশকে সে দেখেছে, কিন্তু সে ট্রামে কাজ করে তা জানত না। ট্রামে চড়ার কারণ তার ঘটে কদাচিৎ। নিতান্ত স্কুলের গাড়ি খারাপ হয়ে গেছে বলেই আজ চাকরের সঙ্গে সে ট্রামে চড়েছে। ট্রামে সে চড়ে না বলেই ট্রামে চড়াটা তার কাছে অত্যন্ত সুখকর এবং কৌতুকবহ ব্যাপার বলে মনে হয়। আর সেই জন্য তারই গলির অধিবাসী অতীশকে ট্রামে কাজ করতে দেখে হঠাৎ অত উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। যাই হোক, ব্যাপারটা কিন্তু ওইখানে মিটল না। সেই দিনে বিকেলে অতীশ ওর ঘরের বাইরের সংকীর্ণ রকে চুপ করে বসে আছে, এমন সময়ে বিপাশা স্কুল থেকে ফেরবার পথে ওর সামনাসামনি এসে থমকে দাঁড়িয়ে গেল। চাকরকে বলল, তুই বইগুলো নিয়ে এগিয়ে যা, আমি যাচ্ছি। তারপর অতীশের দিকে ফিরে বলল, কি করছেন? আজ বিকেল আর বেরোবেন না বুঝি? এতক্ষণে সকালের আলাপের যোগাযোগটা অতীশের মাথায় ঢুকল। সে বসে বসে এখন সেই কথাটাই ভাবছিল। সকালের অকারণ রূঢ়তাটা বুঝি এখনো মনের মধ্যে খচখচ করছে। মেয়েটিকে গলির অধিবাসী রূপে কিন্তু একবারও ভাবতে পারেনি। একটু বিস্মিত হয়ে সে প্রশ্ন করল, তুমি এই গলিতেই থাকো বুঝি খুকি? আমি আর খুকি নই, এখন বিপাশা। আপনি কি দেখেননি আমাকে একদিনও? আমি তো পাশের বাড়িতে থাকি। বারে, ট্রামের সব আরোহী যে কন্ডাক্টরদের তুমি বলে, এটা অতীশের বরাবরই অসহ্য লাগে। এই মেয়েটিকে বারবার তুমি বলা সত্ত্বেও সে যে আপনি বলছে, তাতে অতীশের মন একটু কোমল হয়ে এসেছিল। কিন্তু এখন আবার পাশের বাড়ির পরিচয়ে সে কঠিন হয়ে উঠল। উদাসীনভাবে জবাব দিল, ও তাই নাকি? তা হবে। বিপাশার চোখ দুটি বিস্ময় ও কৌতুকে বিস্ফারিত হয়ে উঠল। বলল, আপনি আমাকে মোটে চিনতে পারেননি না? তাই সকালে অমন কড়া কড়া কথা কইছিলেন। আমি আবার তা ভাবিনি, বরং দুঃখ হচ্ছিল মনে। এতক্ষণে ব্যাপারটা বুঝলুম। তবু অতীশ নরম হলো না, তেমনি নিরাসক্ত কণ্ঠে উত্তর দিল, সেটা আমার ডিউটির সময়, দাঁড়িয়ে আলাপ করবার সময় তো নয়। কিন্তু বিপাশায় এ উত্তরেও দমল না, বরং অনুতপ্তভাবেই বলল, তা বটে, আমারই অন্যায় হয়েছিল। এর পরে আর কঠিন হয়ে থাকা সম্ভব নয়। অপেক্ষাকৃত সহজভাবেই অতীশ প্রশ্ন করল, তুমি বুঝি ওবেলা স্কুল যাচ্ছিলে? তোমার স্কুলের গাড়ি নেই? এবার ওকে চেষ্টা করে তুমি বলতে হলো। আপনিটাই বেরোতে চায় গলা দিয়ে। এর আগে তুমি বলেছে বলে জোর করে এবারও সে সম্বোধন করল। অন্যরকম করতে লজ্জা বোধ হলো। কিন্তু এসব গ্রাহ্যই করে না বিপাশা। সে বলে, গাড়ি আমাদের খারাপ হয়ে গেছে, 2-3 দিন আরও লাগবে সেরে আসতে। আমি তো সেই গাড়িতেই যেতুম, আপনি তাই আমাকে লক্ষ্য করেননি। আমার কিন্তু ট্রামে চড়তে ভারী ভালো লাগে। কাল আপনার কখন ডিউটি? সকালে? বেশ হয় যদি কালও আপনার ট্রাম ধরতে পারি। এবারে অতীশ হেসে ফেলল। তা কি আর সম্ভব? কোন লাইনে কোন সময় থাকবো তা কে জানে।
ও লাইনে থাকলেও দেখা হবে না। 5 মিনিট অন্তর গাড়ি যায়। আমি কোনটাতে থাকবো তা তুমি কেমন করে জানবে বলো? তাই তো, কিন্তু হঠাৎ যদি আবার দেখা হয়ে যায়, সে বেশ মজা হবে না? আচ্ছা, যাই এখন, মা আবার ভাববে কেমন। বিপাশার কাঁধের উপর এলিয়ে পড়া চুলগুলো একটা ঝাঁকানি দিয়ে চলে গেল। সামান্য পরিচয়, অল্পক্ষণের দেখা শুনো, তবু হঠাৎ যেন অতীশের মনে হলো ওর সামনে একটা উজ্জ্বল আলো জ্বলছিল, সেটাকে সরিয়ে নিয়ে গেল। তরুণ মনের একটা উত্তাপ যেন এতক্ষণ কাছে ছিল, সেটা কমে গিয়ে স্যাঁতস্যাঁতে পুরাতন এই গলিটা যেন আরও বেশি ঠান্ডা বোধ হতে লাগলো। সে জোর করে মিয়ে পড়া মনটাকে নাড়া দিয়ে নিয়ে একটা বিড়ি ধরালো। অতীশে আগের দিন বলেছে যে গ্রামে ওদের দেখা হওয়া সম্ভব নয়, তবু 10:30 নাগাদ ওর মন বারবার চমকে ওঠে তার প্রান্তে কোনো ফ্রকের আভাস দেখে। মন উৎসুক হয়ে থাকে সেই ছোট মুখখানি আর উজ্জ্বল দুটি চোখের জন্য। সে বুঝতেও পারে না যে কি আশায় সে বারবার চাইছে ওদিকে। শুধু সময় এবং স্থানটি পেরিয়ে গেলে কেমন যেন একটু হতাশা বোধ করে। বিকেলে ওর কোথায় যাবার কথা ছিল, ইউনিয়নেরই কি একটা সভায়, কিন্তু মনে মনেই শরীর খারাপ হবার অজুহাত দিয়ে ও 4টে অবধি পড়ে রইল বিছানায়। তারপর বিড়ি দেশলাই হাতে করে আগের দিনের মতোই রকে এসে বসল। ও যে ওই ফিরিঙ্গি ঢঙের মেয়েটাকে দেখবার জন্য অপেক্ষা করছে, এ কথা তখন ওকে কেউ বললে অতীশ রীতিমতো চটে যেত। ওর বিশ্বাস ও স্বাভাবিকভাবেই বাইরে বসে বিশ্রাম করছে। ওই এক ফোঁটা বড় লোকের আদুরে মেয়ের কথা ওর মনেও নেই। কিন্তু মনকেও যাই বোঝাক, 4:30 নাগাদ গলির মোড় থেকেই চোখাচোখি হতে বিপাশার মুখ যখন হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল, তখন অতীশও নিজের কাছে স্বীকার করতে বাধ্য হলো যে ও এতক্ষণ বোধহয় এই হাসিটিরই পথ চেয়েছিল। বিপাশা কাছে এসে বলল, জানি দেখা হবে না, তবু ট্রামে উঠবার সময় আজও মনে হচ্ছিল যদি দৈবাত আপনার ট্রামটাই কাছে এসে যায় তো কি মজা হয়। তারপর অতীশের উত্তর দেবার অপেক্ষা না রেখেই সে এক লাফে রকের উপর উঠে পড়ে বলল, দেখি আপনার ঘরকন্যা দেখে যাই। এ সম্ভাবনার জন্য মোটেই প্রস্তুত ছিল না অতীশ। ওর দারিদ্র্যের জন্য লজ্জিত নয়, একথাও বন্ধু মহলে বারবারই গলাবাজি করে জানিয়েছে। তো কে জানে কেন কেমন যেন একটা অস্বস্তি বোধ করতে লাগলো। বিপাশা দোরের কাছে থেকেই একবার সবটাই চোখ বুলিয়ে নিয়ে বলল, হুমা, আপনি খান কোথায়? কোনো মেসে বুঝি? না, হোটেলে খাই। তাহলে তো বড় কষ্ট। হোটেলের খাওয়ায় অসুখ করে, আমাদের রমাদি বলেন। চোখ দুটো বিস্ফারিত করে বলে বিপাশা। কি করি বলো, কে আর রেঁধে দেবে আমাকে? তা বটে। কণ্ঠস্বর সহানুভূতিতে স্নিগ্ধ হয়ে আসে বিপাশার। এই বিদেশে কি কষ্ট করে পড়ে থাকতে হয় আপনাকে। আপনার দেশ কোথায়? ঢাকা। ঢাকা? সে তো শুনেছি বাঙাল দেশ। কই, আপনার কথাতে তো বাঙাল টান নেই তেমন। আছে, তবে অনেক কমিয়ে ফেলেছি ইচ্ছে করে। তুমি এতক্ষণ এখানে আছো, মা ভাববেন না? মার কথা ছেড়ে দিন, আমি বাড়ি থেকে বেরোলে উনি ভাবতে বসেন। আজ অবশ্য এতক্ষণ রাম ভরসা গেছে, বলবে এখন আমি এখানে আছি। তুমি তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছো, ওরা বকবেন না? কেন বকবেন কেন? তাছাড়া আমাকে বকতে কেউ সাহস করে না। বাবা পর্যন্ত ভয় করে চলে আমাকে, তা জানেন। একবার রাগ করে 2 দিন খাইনি, সেই থেকে সবাই ঠান্ডা। কিন্তু সে নেমেই পড়ল। শুধু যাবার সময় বলে গেল, আপনার বিছানা ভারী ময়লা হয়েছে, কাচতে দিন। তার পরের দিন ফেরবার পথে বিপাশা হঠাৎ ওর পাশেই রকের উপর বসে পড়ল। অতীশ ওকে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। মেয়েটা পাগল নাকি? সে বলল, করো কি, এই ধুলোর ওপর বসতে আছে, ছি।
বিপাশা বিস্মিত হয়ে বলল, কেন? আপনি তো বসেছেন। তারপরে হঠাৎ বলে উঠল, আচ্ছা, আপনি বিড়ি খান কেন? বাবা বলে যে ওতে শরীর খারাপ করে। বাবা খেত, বুকের অসুখ হতে ছেড়ে দিয়েছে একেবারে। অতীশ হেসে বলল, তোমার বাবা বড় লোক, ওর যত সহজে শরীর খারাপ করে আমাদের তত সহজে করে না। এমনি করে চলল ওদের খুচরো আলাপ, অধিকাংশই বাজে কথা। কি খেলেন, কবে বাড়ি যাবেন, এসব প্রশ্ন বিপাশার। তবু অতীশের মনে হয় তার এই নিঃসঙ্গ প্রবাসী জীবনে যেন নতুন একটা আলোকের সন্ধান দিয়েছে এই মেয়েটি। কোনো দ্বিধা নেই, কোনো অভিমান বোধ নেই। সরল নিষ্পাপে মেয়েটির অন্তরের উত্তাপে ওর অনেক দিনের শৈত্য যেন গলে আসে। কিন্তু পরের দিনই বিপাশাদের গাড়ি সেরে আসে। অতীশেরও ডিউটি পড়ে বিকেলের দিকে। 3-4 দিন দেখা হয় না। তাতে বিস্মিত হবার কিছু নেই। আগে ওর সঙ্গে পরিচয় ছিল না, পরেও থাকবে না। তবু অতীশের মনে হয় দিনটা যেন দীর্ঘতর ঠেকছে। নিঃসঙ্গতা যেন আরও কষ্টদায়ক। তার এই কিছুই ভালো লাগে না ভাবের কারণ প্রথমটা নিজেও বুঝতে পারেনি অতীশ। 1-2 পরে হঠাৎ যোগাযোগ খুঁজে পেয়ে নিজের উপরই অত্যন্ত চটে গেল। বড়লোকের মেয়ের ওপর এত মায়া পড়ার কোনো ন্যায়সঙ্গত কারণ নেই। এসব ওদেরই শয়তানি। ওরা দয়া করে গরিবদের সঙ্গে কথা কইতে এসে অমায়িকতা দেখান। এত আত্মীয়তার দরকার কি? এরপর কোনোদিন আবার গায়ে পড়ে আলাপ করতে এলে অতীশ কিছুতে আর আমল দেবে না। অতীশ পড়াশুনো বেশি করেনি, নাটক নভেল পড়েছে আরও কম। মেয়েদের প্রতি পুরুষের সহজাত আকর্ষণের মূলটা কোথায় তা জানে না। এটা ওটা গল্প লোকের মুখে শুনে, খবরের কাগজে 2-একটা বিভৎস কাহিনী পড়ে কিংবা কদাচিৎ সিনেমা দেখে এই সম্পর্কটার মোটামুটি খবর সে রাখে বটে, কিন্তু নিজের এই মন খারাপ হওয়ার সঙ্গে যে এরকম কোনো আকর্ষণের সম্বন্ধ আছে সে কথা সে একবারও ভাবতে পারে না। ছেলেবেলায় বিয়ে হয়েছে ওর, স্ত্রী একটা অভ্যেস, জীবনের অঙ্গস্বরূপ হয়ে গেছে ওর কাছে। অন্য মেয়ের সঙ্গে মেশবার সুযোগও হয়নি। মা এবং বোন কিংবা কন্যা ছাড়া মেয়েদের সঙ্গে অন্য সম্পর্কের কথা ওর জানা নেই। মন স্বাভাবিক নিয়মে যে আকর্ষণ, যে বেদনা বোধ করে, ওর শিক্ষা বা সংস্কার তার অর্থ খুঁজে পায় না। বিস্মিত হয়, মনোবৈকল্যের জন্য কিছু ক্রুদ্ধও হয়। সেই রাগটাই গিয়ে পড়ল 3 পরে একদিন বিপাশার উপর। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ও একটু ঘুমোবার আয়োজন করছে, এমন সময় হঠাৎ কোথা থেকে এসে পড়ল বিপাশা। একেবারে ঘরের মধ্যে ঢুকে ওর চৌকিটারি এক কোণে বসে পড়ে পা নাচাতে নাচাতে বলল, আজ আমাদের স্কুলে ছুটি জানেন। দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে, একা একা আমার ভালো লাগে না। আপনার খবর নিতে এলুম, কেমন আছেন? বহুক্ষণের গুমোটের পর এক ঝলক দক্ষিণা বাতাস পেলে মনের যেরকম ভাব হয়, 3 দিন পরে বিপাশাকে দেখে অতিশয় সেই রকম একটা আনন্দ হলো। কিন্তু সেটা বোঝার সঙ্গে সঙ্গে ও আরও চটে গেল। এই রকম মায়ায় জড়ানো বড়লোকদের একটা চালাকি। সে একটুখানি চুপ করে থেকে কঠিন কণ্ঠে উত্তর দিল, দেখো, আমি একটু নিরিবিলি থাকার জন্যই এখানে ঘর ভাড়া করে একা বাস করি। তোমার বাবার অনেক অত্যাচারেও এ ঘর ছাড়িনি। আমি লোকের সঙ্গে মেলামেশা মোটেই পছন্দ করি না। তুমি যখন তখন এমন করে বিরক্ত করতে এসো না। প্রস্ফুট শতদল যেন নিমেষে শুকিয়ে গেল। ওর মুখের অবস্থা দেখে অন্তত তাই মনে হলো অতীশের। পিপাসায় রূঢ়তায় এতই অবাক হয়ে গিয়েছিল যে প্রথমটা কোনো জবাবই দিতে পারল না। তারপর একটু যেন করুণ কণ্ঠে বলল, আপনি রাগ করেন আমার ওপর? অতটা বুঝতে পারিনি। আমি চলে যাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। বিপাশা আস্তে আস্তে বেরিয়ে গেল। কিন্তু অতীশেরও আর ঘুমোনো হলো না। মানুষকে আঘাত করায় যে এতটা কষ্ট, যে আঘাত করে সেও এতটা দুঃখ পায়, তা অতীশের জানা ছিল না। এমন তার কখনো অনুভব করেনি। সেদিন সারা সন্ধ্যা সে অন্যমনস্ক হয়ে রইল। কাজে ভুল করার জন্য 2বার ইন্সপেক্টরের কাছ থেকে ধমক খেল।
রাতে বাড়ি ফিরে আর হোটেলে খেতে যাবারও ইচ্ছে রইল না। সমস্ত পৃথিবীটা যেন বিবর্ণ ঠেকতে লাগল। বিপাশাকে অকারণে আঘাত করার জন্য সে অনুতাপ বোধ করছিল। শুধু এই কথাটা বললে অদেশের অবস্থাটা কিছুই বলা হয় না। কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গে ও যেন বুকের কাছটায় একটা দৈহিক ব্যথা অনুভব করছিল। এ এক বিচিত্র অনুভূতি। এরকম এর আগে সে ভাবতেও পারেনি কখনো। ওর মনে পড়ে গেল ওদের এক ইন্সপেক্টর কয়েকদিন আগেই রসিকতা করে বলেছিল, ওরে বাইবেলে নাকি লেখা আছে পুরুষের বুকের পাঁজর ভেঙে ভগবান মেয়ে ছেলে সৃষ্টি করেছেন। নিজের বুকের জিনিস বলে ওদের ওপর বোধ হয় অত টান। আসলে ওরা অত কিছু নয়, বরং অপদার্থ। মনে হয় বাইবেলের কথাই ঠিক। সেই জন্য মেয়ে ছেলের জন্য দুনিয়ার লোক পাগল। ভাবে অতীশ, ওদের জন্য কিছু একটা স্বার্থত্যাগ করতে না পারলে পুরুষ কিছুতেই স্থির থাকতে পারে না। নিজের অস্থি থেকে তৈরি বলে অত প্রিয় সে পুরুষের। কিন্তু তবু এসব কথা ভেবেও কোনো সান্ত্বনা পায় না। প্রতিদিন রাত্রি বিষাদ বিবর্ণ থাকে। প্রতি মুহূর্তে কথাটা কাটার মতো বুকের মধ্যে খচখচ করে। অকারণে একটা ফুলের মতো নিষ্পাপ মধুর মেয়েকে আঘাত করেছে সে। কোনো প্রয়োজন ছিল না তার অত রূঢ় হবার। দিন 5-6 এমনি করে কাটাবার পর হঠাৎ অতীশ মরিয়া হয়ে উঠে একখানা ছুটির দরখাস্ত করে দিল। দেশে এসে যাবে একবার। হিন্দুস্থানি কন্ডাক্টর গঙ্গারামের সঙ্গে কথা হয়ে গেছে। সে এখন 15টি টাকা ধার দেবে। মাসে 1.5 টাকা হিসেবে শোধ দিতে হবে 1 বছর ধরে, অর্থাৎ 15 টাকায় 3 টাকা সুদ। কিন্তু তাতেই রাজি হয়েছে অতীশ। স্ত্রী মঙ্গলা চিঠি লিখছে আজ 3 মাস ধরে। শরীর তার অত্যন্ত খারাপ। একটি বার যেন অতীশ দেখা দিয়ে যায়। যদি মঙ্গলা মরে যায় তো আর দেখা হবে না। তাছাড়া একবার এই আবহাওয়া থেকে বাইরে যাওয়া অতীশেরও প্রয়োজন। নতুন করে ওকে আবার কাজ আরম্ভ করতে হবে। পুরাতন আবেষ্টনীর মধ্যে না গেলে সে আর নিজের পরিচিত সত্তাকে খুঁজে পাবে না। ছুটি মঞ্জুর হয়ে গেল, টাকা হস্তগত। তবু কে জানে কেন অতীশ একটা দিন নষ্ট করে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। বড়লোকের মেয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতার কোনো অর্থ হয় না। তার চেয়ে এ ভালোই হলো। জিনিসটা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। ওরা তো দেখল যে বড়লোকেরা অন্তরঙ্গতা করতে এলেই যে গরিবরা কৃতার্থ হবে তার কোনো মানেই নেই। এমনি নানা রকম করে অতীশ মনকে বোঝালেও ওর মনের কোণে একটা আশা ছিল যে যদি 2 বার দেশে যাবার আগে বিপাশার সঙ্গে দেখা হয়ে যায় তো অন্তত মাপ চেয়ে নেবার একটা অবসর মিলবে। কিন্তু সে সুযোগ মিলল না। শুধু শুধু একটা দিনই নষ্ট হলো। সেদিন স্কুলের গাড়ি পর্যন্ত এলো না বিপাশাকে নিতে। নিজের উপর আরও বিরক্ত হয়ে অতীশ বেরিয়ে গিয়ে 2-1টা খুচরো জিনিস কিনে নিয়ে এলো। তারপর নিজের ভাঙা টিনের সুটকেসটাতে মালপত্র গুছোতে বসল। আজই রাত্রের ঢাকা মেলে চলে যাবে সে। আর একদিনও নষ্ট করবে না। মোটে 12 দিনের ছুটি। যেতে আসতে তো 4 দিন নষ্ট হবে। থাকবে কদিন? পেছন ফিরে বাক্স সাজাচ্ছে, হঠাৎ দূরের দিক থেকে একটা ছায়া পড়তে দেখে চমকে চেয়ে দেখল বাইরে দাঁড়িয়ে আছে বিপাশা। সে মুখে অভিমান বা দুঃখের চিহ্ন পর্যন্ত নেই। আগের মতোই উজ্জ্বল সে মুখ, তেমনি দীপ্তিময়ী তার দৃষ্টি। ওর সঙ্গে চোখাচোখি হতে একটু যেন ভয়ে ভয়ে বিপাশা প্রশ্ন করল, ভেতরে আসবো? এসো এসো। অকারণে খুশি হয়ে ওঠে অতীশ। জোর করে সেদিনের স্মৃতিটাকে ঝেড়ে ফেলে দিয়ে প্রশ্ন করে, কেমন আছো? আজ স্কুলের গাড়ি আসেনি? না, আজ স্কুলে যায়নি। ভেতরে এসে দাঁড়িয়ে বিপাশা বলে, আপনাকে কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলুন, রাখবেন? কি কথা? সম্ভব হলে নিশ্চয় রাখব। ওসব বুঝি না, বলুন রাখবেন, না হলে ভারী দুঃখিত হব। কিন্তু বলুন না, রাখবেন কথা। সেই ছোট্ট সুন্দর মুখটির দিকে চেয়ে মনে হয় অতীশের যে বিপাশার অনুরোধ রক্ষা না করাই বোধহয় অসম্ভব। সে কণ্ঠস্বরে জোর দিয়ে বলে, আচ্ছা আচ্ছা, তাই হবে।
বলো এখন কি কথা? বিপাশা খুশিতে যেন জ্বলে ওঠে। বলে, আজ আমার জন্মদিন। আমার জন্মদিনে বাবা প্রত্যেকবারই অনেক লোক খাওয়ান, আজও খাবে। আপনার নিমন্ত্রণ আজ আমাদের ওখানে, মা বলে দিয়েছেন। যেতেই হবে কিন্তু, আপনি কথা দিয়েছেন। আর যাই হোক, অতীশ এতটার জন্য প্রস্তুত ছিল না। সে ট্রাম কন্ডাক্টর অতীশ যাবে অরবিন্দ সরকারের বাড়ি নিমন্ত্রণ খেতে? এ যে অসম্ভব। সে আকুল কণ্ঠে বলে উঠল, সে কি, কিন্তু সে যে হয় না ভাই, লক্ষ্মীটি, এ অনুরোধ করো না। নিমেষে ম্লান হয়ে গেল বিপাশা। বলল, কিন্তু আপনি যে কথা দিয়েছেন। তা দিয়েছি, কিন্তু এ কি সম্ভব? তোমার বাবা শুনলে কি মনে করবেন বলো দেখি? নিশ্চয়ই তোমার বাবা এখনও জানেন না। তা নাই জানলেন, মা জানেন, তিনিই বাবাকে বলবেন। সেসব কিছু ভাববেন না, আপনাকে কিন্তু যেতেই হবে, নইলে আমি ভারী দুঃখিত হব। ভাববো আপনি এখন আমার উপর চটে আছেন। ওর মুখের দিকে চেয়ে না বলতে অতীশের কষ্ট হলো, তবু সে দৃঢ় কণ্ঠে বলল, তুমি জানো না, ছেলে মানুষ একদিন বড় হলে হয়তো বুঝবে যে তোমার বাবার মতো বড় লোকদের সঙ্গে আমার মতো লোকের মিশতে যাওয়া কত অপমানের। তোমার ওখানে আজ কত লোক আসবেন, তারা আমার সঙ্গে একসঙ্গে বসতেই সংকোচ বোধ করবেন। মিছিমিছি আমাকে একটা লজ্জা, একটা অপমানের মধ্যে টেনে নিয়ে যাওয়া কি উচিত হবে তোমার? একটুখানি চুপ করে থেকে বিপাশা বলল, বেশ, আপনি সন্ধ্যার আগে আসুন, আপনাকে আমি মায়ের ঘরে বসে আলাদা খাইয়ে দেব। একটু জলখাবার আর চা না হয় খেয়ে আসবেন। এতে আর না বলবেন না, দোহাই আপনার, নইলে আমার মনে ভারী কষ্ট হবে। আপনার যেতে লজ্জা হয়, আমি নিজে এসে ডেকে নিয়ে যাব। বলুন যাবেন? অনেকক্ষণ ওর মুখের দিকে চেয়ে থেকে অতীশ বলল, আচ্ছা তাই হবে, আমি যাব ঠিক 7টা। বিপাশা চলে গেলে অতীশ অনেকক্ষণ পাথরের মতো স্থির হয়ে বসে রইল। তার ঠিক জানা নেই, তবে বড়লোকদের এসব ব্যাপারে উপহার দেওয়ার একটা রেওয়াজ আছে, এটুকু সে জানে। কি দেবে, কি দেওয়া সম্ভব তা ভেবে না দেখলেও তার পুঁজি যে মোট ওই 15 টাকা। তা থেকে যাই খরচ করুক না কেন, দেশে যাওয়ার আশা তাকে ছাড়তেই হবে। চুপ করে বসে ভাবতে ভাবতে ওর মানস চক্ষে ভেসে উঠল মঙ্গলার শীর্ণ শ্রীহীন মুখ। এতদিনের অনাহার ও দুঃখের ফলে নিশ্চয় আরও শীর্ণ হয়ে গেছে। বেচারা, একবার স্বামীর দেখা পেলে সে খুশি, তাও তার পাবার উপায় নেই। এরা বড় লোক, কত অর্থ, শুধু আজকের এই সামান্য উৎসবে ওদের ব্যয় হবে, কত উপহার আসবে, কত দামি দামি উপহার। তার মধ্যে যাই দিক না কেন অতীশ, তার কোনো মূল্য থাকবে না ওদের কাছে। অথচ সেই টাকাতে তার দেশে ঘুরে আসা হবে, সেখানে তার বাবা মা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে অপেক্ষা করে আছে। কথাটা মনে হতেই বিপাশাকে কথা দিয়ে ফেলার জন্য অনুশোচনার সীমা রইল না ওর। আচ্ছা, সে যদি কিছু নাই দেয়, সে তো একাই যাবে, আলাদা খেয়ে চলে আসবে, কেউ জানতেও পারবে না। তার কাছ থেকে কেউ আশাও করে না কিছু, হয়তো কিছু দিতে গেলে বরং উপহাসের চোখে দেখবে। শুধু হাতেই যাবে নাকি সে? কিন্তু সঙ্গে সঙ্গে ওর বিপাশার মুখটা মনে পড়ে গেল। সেই উজ্জ্বল মুখ, ওর কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেলে উজ্জ্বলতর হয়ে উঠবে নিশ্চয়ই। তাছাড়া বিপাশা জেদ করে তার মতো একটা সামান্য লোককে নিমন্ত্রণ করেছে, নিশ্চয়ই বাড়ির লোকের অমতেই। তাদের কাছে বিপাশার মাথা হেট না হয়, তারা যেন দেখে যে সামান্য লোক হলেও বিপাশার নিমন্ত্রণের মর্যাদা সে বোঝে। তাদের কাছে বিপাশা যেন সগর্বে দেখাতে পারে যে অতীশ ছোট কাজ করলেও সে ভদ্র সন্তান, ভদ্র সমাজের আইন কানুন তার জানা আছে। কিন্তু তবু অতীশ বসেই থাকে, এ যেন সে অতীশ নয়, যে ইউনিয়নের সভায় বড় লোকদের, পুঁজিবাদীদের গালাগাল দেয়, যে অতীশ মনে প্রাণে এসব বড় মানুষের আদিক্ষেতাকে ঘৃণা করে। এ যেন তার জন্মান্তর। সে বারবার তার মনকে সেই শ্যামাঙ্গী পল্লীবধূ মঙ্গলার কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়। সেটা তার কর্তব্য, সেটাই তার পক্ষে স্বাভাবিক। তার শান্তি, তার জীবনের সার্থকতা ঢাকা জেলার সে নিভৃত পল্লী গ্রামে আছে। এ উপদ্রব
দুদিনের খেয়াল মাত্র। এর জন্য তার কর্তব্য পথ থেকে ভ্রষ্ট হওয়া উচিত নয়। এ কথা দেওয়ারও কোনো মূল্য নেই। দেশে ফিরে যাওয়াই উচিত তার। কিন্তু তবু মঙ্গলা যেন বড় সুদূর। তার ছবি মনের মধ্যে বড় ম্লান। সুন্দর উজ্জ্বল দুটি চোখে মিনতি উপচে পড়ছিল বিপাশার। বিপাশার অনুরোধ উপেক্ষা করার কথা কল্পনা করা যায় না। একটি মেয়ে আপনা থেকে শুধু তার খবর নিতে এসেছিল, তার নিঃসঙ্গ প্রবাসী জীবন সহানুভূতির ছোঁয়াচে আলোকিত করতে চেয়েছিল। সে অকারণে অপমান করে তাকে তাড়িয়ে দিয়েছে। তাতেও যে আহত হয় না, অভিমান পুষে রাখে না, আবার জন্মদিনে মিনতি করে নিমন্ত্রণ করতে আসে, তাকে হতাশ করবে অতীশ কোন প্রাণে? বিপাশাকে বোঝে না অতীশ। তার প্রতি অতীশেরও এই কিসের আকর্ষণ বুঝতে পারে না। তবু যেন মনে মনে ভয় পায়। মনে হয় ওই উজ্জ্বল দুটি চোখকে ম্লান করে দেবার ক্ষমতা আজ আর তার নেই। আরও বহুক্ষণ সে বসে থাকে, অভিভূতের মতো, অচৈতন্যের মতো। সহসা একসময় যখন সম্বিত ফিরে আসে, তখন ঘড়ি দেখে 6:30। সে পাগলের মতো দ্রুত হস্তে বাক্স গুছিয়ে নেয়। এখান থেকে তাকে পালাতে হবে, আর এখনই। বিপাশা তার কেউ নয়। বিপাশা শুধু মায়া, অতীশ তার খেয়ালের খেলনা মাত্র। মঙ্গলা তার আত্মার আত্মীয়। মঙ্গলার মলিন মুখ, উৎসুক দুটি চোখকে নিরাশ করার কোনো অধিকার অতীশের নেই। বুকের অস্থিতে একটি স্ত্রীলোকই একটি পুরুষের জন্য তৈরি হয়। মঙ্গলা তার সেই স্ত্রী। কোনোমতে ঘরে তালা লাগিয়ে ছুটে বেরিয়ে পড়ল অতীশ। এখনও সময় আছে বটে, তবে সে সময় শিয়ালদা স্টেশনে কাটানোই ভালো। আর নিজের উপর ভরসা নেই ওর। ওকে এ বাসা বদলাতেই হবে। একথা মনে মনে জপ করে অতীশ। দেশ থেকে ফিরে এসে 117 নম্বরের সঙ্গে ওদের বাসাতেই থাকবে। এক ঘরে ওরা 5 জন থাকে, তা থাক, 2 টাকার বেশি ওর থাকার খরচ লাগবে না। এই প্রতিজ্ঞাকে প্রাণপণে আঁকড়ে ধরে থাকেও, মনে মনে জপ করতে থাকে। তবে শেষ পর্যন্ত ট্রেন যখন হু হু করে ছুটতে থাকে সত্যি সত্যি, তখন অরবিন্দ সরকারের প্রাসাদের দ্বারপ্রান্তে প্রতীক্ষমানা একজোড়া ম্লান চোখের কথা মনে পড়ে ওর পাঁজরের মধ্যে কেমন একটা খচখচ করতে থাকে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, বঞ্জর। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।